মশিউর সাহেব কোনো প্রত্যুত্তর করলেন না। মেয়ের মাথা বুকে চেপে ধরে বলতে লাগলেন, শান্ত হও মা, শান্ত হও। তুই ভুল করি তুই ভুল করেছিস, নিজের অজান্তেই করেছিস। জেনে বুঝে কেউ ভুল করে না। আমার খুব কষ্ট হয়েছিল সেদিন। তুই হঠাৎ আমাকে ফোন করে বললি তুই বিয়ে করে নিয়েছিস। আমাকে না জানিয়ে হঠাৎ করে এমন কিছু করবি আমি ভাবতে পারিনি। শত হলেও তুই আমার একমাত্র সন্তান। তোর কিছু হলে বা কিছু শুনলে আমার খুব কষ্ট হয়। তুই যদি আমাদের জানিয়ে দিতি তোর ভালোবাসার মানুষ আছে, আমি কারোর কথা শুনতাম না। তোকে হয়তো তার কাছে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তুই ভুলটা করলি আমাকে না জানিয়ে, কথাটা গোপন করে ওকে নিয়ে পালিয়ে গিয়ে। বিভা বাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। কত বড় ভুল সে করলো সে নিজেই জানে না। আজ তার একটা ভুলের জন্য তার জীবনটা ধ্বংস হয়ে গেল। বিভার বাবা হাসপাতালের যাবতীয় কাগজপত্র সব ঠিক করে মেয়েকে নিয়ে ফিরছেন বাড়িতে। পথে বাবার গাড়িতে বাবার বুকের ওপর মাথা গিয়ে বাইরে তাকিয়ে আছে। রমনা পার্কে আজ বুঝি কোনো অনুষ্ঠান। হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে দেখল আজ ভ্যালেন্টাইন ডে। রমণীরা নিজেদের সঙ্গীদের হাত ধরে বসে আছে ঘাসে, হাতে ফুল নিয়ে যে যার মতো হাঁটছে। বিভা ভাবতে লাগলো, এমন করে সেও তো একবার কলেজে ফাঁকি দিয়ে সবুজের সঙ্গে এই পার্কে এসেছিল। কত কথা সেদিন তারা নিজেদের মধ্যে বলাবলি করেছিল। কথার ঝুড়ি যেন সেদিন দুজন আর শেষই হচ্ছিল না। আর আজ দুই প্রান্তে। বিভা বাবার চোখের আড়ালে চোখের পানিটা মুছে মনে মনে বলল, ভুল করেছিলাম, ভুলের মাসুল দিলাম। আর কখনো তোমার স্মৃতি মনের মাঝে আনবো না। এটাই শেষ। ভালো থেকো তুমি। তোমার আমার সম্পর্কের শেষ আমি আজ থেকে শুরু করব। 3 বছর বাদে নিজ বাড়িতে পা দিয়েছে বিভা। ডুপ্লেক্স করা বাড়ি। মশিউর সাহেব কত শখ করে করেছিলেন বাড়িটি। বিভা মাত্র 1 মাস থেকে ছিল বাড়িটিতে। নতুন বাড়ি এটি। পুরানো বাড়িটা 7 তলা। ওটা পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে। বিভার আর তার মায়ের শখ পূরণের জন্যই এই বাড়িতে অবস্থান। বিভার বাবা বিভাকে নিয়ে এসেছে বাড়িতে। বিভা কিছুক্ষণ পুরো বাড়িটি চোখ বুলিয়ে দেখল। তারপর রুমে ঢুকেই সব ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো রুমটা। কিছুক্ষণ বসে থাকার পর বাবা রুমে এসে বলল, তোর যা যা আছে সব এই রুমেই আছে। কিছুই বদলায়নি, শুধু তুই মানুষটাই ছিলি না। রুমটা কে পরিষ্কার করেছে বাবা? 3 বছরে তো এত পরিষ্কার থাকার কথা না এটার একটা রুম। এত নিট আর ক্লিন। এগুলো তোর মা কাজের লোক দিয়ে পরিষ্কার করিয়েছে। মা আমার সাথে কথা বলবে না বাবা? মাকে কেন লাগবে? আমি আছি কিসের জন্য? তোর মায়ের কোনো কথা বলতে হবে না। থাকুক পরে নিজের মান সম্মান নিয়ে। এভাবে বলো না বাবা। মা যা করেছে তো সব মা বাবারই সব মা বাবাই করে। আমি ভুল করেছি তাই মা আমার উপর রেগে আছে। সব ঠিক হয়ে যাবে। মশিউর সাহেব চুপ করে রইলেন। এর মাঝে বিভা বলে উঠল, বাবা একটা কথা বলার ছিল। বল। আমি সবুজকে ডিভোর্স দিতে চাই। যত তাড়াতাড়ি পারি সম্পর্কটা মিটমাট করে ফেলতে। এভাবে ঝুলে থাকতে আর পারবো না। তুই যা ভালো ভাবিস তাই কর। আমি তাকে কোনো বাধা দেব না। তাহলে কালকে ব্যবস্থা কর সব কিছুর। আমি জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেব। অবশ্যই পারবি। আমি তাহলে কালকেই কথা বলছি। সব কাগজপত্র ঠিক করছি। বিভা এসেছে প্রায় 2 দিন হলো। এর মধ্যে ডিভোর্সের কাগজপত্র সব কিছু পাঠিয়ে দিয়েছে সাইন করে। জীবনে বিশ্বাসটা খুব প্রয়োজনীয় জিনিস। সম্পর্কে যখন একবার বিশ্বাস ভেঙে যায় তখন সব শেষ হয়ে যায়। ভালোবাসাও তখন আস্তে আস্তে মানুষের মন থেকে সরে যায়। বিভা নিজের মনে কল্পনা করতে লাগলো আর ভাবতে লাগলো সবুজের কথাগুলো। হ্যাঁ, এগুলো সবুজই বলেছিল তাকে। সবুজই তাকে সাহস দিয়ে বলেছিল, একবার হাতটা ধরো, এগিয়ে আসো। বিশ্বাস করো, কখনো তুমি ঠকবে না। আমি তোমাকে কখনো ঠকাবো না। কত সুন্দর করে সবুজ তাকে বুঝিয়ে বলতো কথাগুলো। দিভার অবুঝ মন যখন ভাবতো পরিবার নিয়ে তখন সবুজই বলতো সব। সেই মানুষ কি করে এক মুখ দিয়ে এমন করে আবার অন্য কথা বলে। বিভা ভাবতে ভাবতে হেসে দিল। আশ্চর্য, পাগল হলো নাকি সে? পরে ভাবলো, হাস্যকর তো বটে, অদ্ভুত না? বিভা চিন্তা করতে লাগলো। এসব ভেবে আর কাজ নেই। বিভার ফোনে কল আসতে দেখলো সবুজের ফোন।
বিভা ফোনটা সুইচ অফ করে ফেলল। সবুজ কাল রাতে ডিভোর্স লেটার পাওয়ার পরই তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, কিন্তু বিভা কিছুই বলেনি। উত্তরে শুধু বলেছে, চরিত্রের দোষ দিয়ে বের করেছো বাড়ি থেকে, এবার একজন সৎ মা বোনের কথা শুনে মাসে মাসে শ্বশুর বাড়ি থেকে টাকা দেয় এমন কাউকে ঘরে তুলে নিয়ে এসো। কিন্তু দয়া করে ওই মেয়েটাকে গর্ভাবস্থায় বাড়ি থেকে পালাতে না হয় যেন। মানি খুন করার পরিকল্পনা করাটা অন্তত করো না। আর তোমার নিজের সন্তানের তো একদমই না। আমি খুন করতে চেয়েছি? কি বলতে চাও এসব? প্রশ্নটা আমাকে করো না, বিবেককে করো, উত্তর পেয়ে যাবে। রাখলাম। সবুজ বিভার কথাগুলো শুনে কিছুটা অবাক হলো, পরে আবার রেগে গেলে সে মেয়েটা তাকে খুনি বলল। বিভার এমন হুট করে ডিভোর্স দেওয়াটা তার হজম হচ্ছে না। এতটা পরিমাণ সাহস একটা মেয়ের! পরে আবার ফোনও করলেও ফোনটা বন্ধ। মায়ের সঙ্গে কথা বলার পর বিভার প্রতি রেগে উঠল সে। মায়ের কিছু কথা শুনে সে ডিভোর্স পেপারে সাইন করে দিল। রাখবে না সে বিভাকে। এনজিওতে যোগ দিয়েছে বিভা, উদ্দেশ্য নিজেকে একটু ব্যস্ত রাখার। বাসায় বসে থাকলে সারাদিন তার অবচেতন মন সব সময়ই বাচ্চাটার কথা ভাবে। বাচ্চাটার একটু একটু করে বেড়ে উঠেছিল, ওকে নিয়েই তো সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারত। কিন্তু সেই সন্তানও আজ নেই। বিভা সেসব থেকে নিজেকে আড়াল করার জন্যই এনজিওতে জয়েন করেছে। ছোটোখাটো একটা এনজিওতে জয়েন দিয়েছে বলেই আজ বিভার বাইরে আসতে চেয়েছে। এনজিওর কাজ কিছুটা টাফ। বাইরে বেরিয়ে কত অসহায় শিশুদের কাছে তাকে ঘুরতে হয়। শরীরের দুর্বলতার ছাপ নিয়েই ঘুরছে সে। পুরো শরীরই দুর্বল, তবুও সে ঘরে থাকবে না। রাতটুকুও তার জন্য কেমন বিষাক্ত রূপ ধারণ করে। এ কটা দিন সে কতখানি বালিশ ভিজিয়েছে চোখের জল দিয়ে, হয়তো তা কেউ দেখেনি, কিন্তু সে তো জানে ভেতরে ভেতরে কতটা গুমড়ে মরে। জানালার গ্রিল ধরে ফোনে কথা বলছে বিভা। একটু আগেই সে বাড়িতে ফিরেছে। ফোনের অপর প্রান্তে রায়হানের মা কথা বলছেন। সবুজ বাড়ি ফিরে রায়হানকে অকারণে মেরেছে, সঙ্গে রায়হানের সঙ্গে বিভার সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছে। সবই তিনি বলতে লাগলেন। বিভা এগুলো শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাসই তো তার এখন সঙ্গী। একটা মানুষ কতটা বদলে গেলে আর কতটা খারাপ হলে এইভাবে না জেনে মন্তব্য করতে পারে। সবুজ রায়হানকে জড়িয়ে এই ধরনের কথা বলবে সে ভাবতে পারেনি। কথা বলতে বলতে তিনি হঠাৎ প্রশ্ন করলেন, আর কি ফিরবে না সবুজের সংসারে? তুমি তো সবুজকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। বিভার উত্তর ছিল, ভেঙে যাওয়া জিনিস হয়তো জোড়া দেওয়া যায়, বিশ্বাস আর কখনো জোড়া দেওয়া যায় না চাচি। এভাবে সম্পর্কটা শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। আল্লাহ বিচার করবে, দেখো ওদের কারোরই আল্লাহ সুখে রাখবে না। তোমার মতো সরল মায়াটার সাথে যারা এমন করেছে তারা কোনোদিন সুখে থাকতে পারবে না। দেখো তুমিও নিজের জীবনে সুখে শান্তিতে ঘর করতে পারবে। বিভা প্রত্যুত্তরে হেসে দিল, এ জীবনে মানুষ কেন বারবার সুখের কথাটাই উচ্চারণ করে? জীবনে সুখের জন্য বিয়েটাই কি সব? বিভা ফোনটা কেটে দিয়ে এগিয়ে এসে সোফায় বসে পড়ল। খানিকটা অশান্ত মনকে শান্ত করার জন্য বিভা গান ছেড়ে দিল। খানিকটা প্রশান্তির প্রয়োজন এই মুহূর্তে। এই কষ্টের মুহূর্তটাকে ভুলতে হলে কিছুটা প্রশান্তি দরকার। দেখতে দেখতে মাসখানেক পেরিয়ে গেছে বিভার এই বাড়িতে আসার পর। বিভার মা নিজেই বিভার সামনে আসেন না কথা বলতে। বিভাও বাহিরে বাহিরে সারাদিন কাটিয়ে দেয়। বাড়িতে যাওয়ার তার কোনো ইচ্ছে নেই। সারাদিন বাইরে থেকে রাতটা তার বাড়িতেই কাটে। কখনো সময় করে ভার্সিটিতে যেতে হয় তাকে। সময়টাকে নিজের মতো কাটাচ্ছে। বাড়িতে এলে বাবাই তাকে সময় দিচ্ছে। মায়ের সঙ্গে কথা বলতে চাইলে মা কিছুটা ইচ্ছে করেই বাস কাটিয়ে যান। মনে হয় তার ভেতরে রাগের পরিমাণ করা কিছুটা এখনও আছে। এই তো সেদিন ডাইনিং টেবিলে বসে বাবার সঙ্গে কথা বলতে বলতে বিভা মাকে ডেকে বলল, মা তুমি আমাদের সাথে খাবে না? উত্তরে তিনি কিছুই বললেন না। চুপচাপ মা মেয়ের খাবার বেড়ে পাশের রুমে চলে গেলেন। বিভা মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। আশা অবধি না
সে কথা বলেছে, না মা বলেছে। বিভা কী করবে কিছুই বুঝতে পারছে না। বাবার ও মায়ের ওপর একটা তীব্র রাগ আছে, যে সেটা বিভার বাবার মুখ থেকেই শুনেছে, আর রাগটা তাকে ঘিরেই আছে। বিভা কোনো রকমে খাবার খেয়ে উঠে আসলো, গলা দিয়ে আর নামবে না। পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা নিত্য দিনেই নতুন নতুন টপিক থাকে। পাড়ায় কিছু ঘটলেই এ ঘর থেকে ও ঘরে একটা হইচই পড়ে যায়। বিভার ফিরে আসা নিয়ে কিছুটা আলোচনা হলেও কমে গিয়েছিল। এখন আবার সেই কথা উঠেছে, কিন্তু এবার বিভার বিয়ে নিয়ে। বিভার কি বিয়ে হবে না? ডিভোর্সি মেয়েদের নাকি একটা নিয়ম বের করেছে, শর্ট ডিভোর্সি আর লং ডিভোর্সি। শর্ট ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে অসুবিধা নেই, লং ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে অসুবিধা। রিসেন্ট বা 2-1 বছরের মধ্যে ডিভোর্স হয়েছে এদের তাড়াতাড়ি বিয়ে দিলেই ভালো, পরে নাকি ভালো ছেলে পাওয়া যায় না। এখন সবার মুখে সেটাই চলছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। পাত্র দেখতে শুরু করেছেন বিভার মা। কথাগুলো মিথ্যা না, ইদানিং তাই হচ্ছে। বিভার জন্য আজ একটি বিয়ের ঘর নিয়ে আসছে ঘটক। ছেলের আগে একবার বাগদান হয়েছিল, সব ঠিক ছিল, কিন্তু সমস্যাটা ছিল মেয়েটাকে নিয়ে। মেয়েটা বিয়ে ঠিক হওয়ার মধ্যেই পছন্দের ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। বিভার জন্য অন্তত খারাপ হবে না। ছেলের পক্ষ থেকে ডিভোর্সেও কোনো সমস্যা নেই শুনেই তিনি রাজি। এসে দেখে যাক মেয়েকে। মেয়ে তো আর তার দুর্বল নয়, যথেষ্ট স্বাবলম্বী। বিবাহ কিছুটা কাজ কমেছে। কাজ সেরে বাড়িতে এসে দেখলো মা সব গুছিয়ে নিচ্ছে। বিভা আসতেই তিনি ডেকে বললেন, রেডি হয়ে নে, লোক আসছে দেখতে। বিভা কিছুটা অবাক হয়ে বলল, কারা দেখতে আসছে? আর কেন? তোকে দেখতে আসছে। ছেলে ভালো একটা কোম্পানিতে আছে। ছেলেরা একটা নরম মনের মেয়ে চায়, আর কিছুই চায় না। মা, আমি এই মুহূর্তে কোনো বিয়ে করতে পারবো না। বিয়ের কথা বললেই হয়ে যায় না, রেডি হয়ে নে। বিভা মায়ের কথা মতো পরিপাটি হয়ে সেখানে গেল রুমে। রুমে প্রবেশ করেই সে খানিকটা লজ্জিত হয়ে পড়ল। ছেলের সঙ্গে এসেছে তার বাবা, মা, বোনের জামাই। এত লোকের সামনে বিভা কিছুটা অস্বস্তি নিয়ে বসলো। এতগুলো লোক তার দিকে চেয়ে আছে। বিভা কারোর মুখের দিকে ভালো করে তাকাতে পারল না। উপস্থিত লোকজনের একজন করে কথা বলছেন। বিভা মাথা নিচু করে সব উত্তর দিয়ে যাচ্ছে। ইচ্ছের বিরুদ্ধেই সব করতে হচ্ছে তার, চুপচাপ সব শুনে যাচ্ছে সে। উপস্থিত সবাই যে বিভার মায়ের আত্মীয়তা আর বিভাকে পছন্দ হয়েছে তার কিছুটা মনে হলো ছেলের বাবা আর ছেলের বোন জামাইয়ের কথায়। বিভা অস্বস্তি নিয়ে উঠতে চাইলেও পারছে না। অনেক সময়ের পর ছেলের পক্ষ থেকে তার দুলাভাই বলে উঠলেন, আপনি এখন ভেতরে যেতে পারেন। স্বস্তি পেয়ে উঠে চলে গেল বিভা। বিরক্ত লাগছে তার, এভাবে পাত্রপক্ষের সামনে বসে তাকে তাদের কথার কত জবাব দিতে হয়েছে। ড্রয়িং রুম জুড়ে কথা চলছে। এর মধ্যে ছেলেকে বিভার রুমে পাঠিয়ে দেওয়া হলো। বিভার রুমে এসে ছেলেটি একটি চেয়ারে বসে পড়ল। বিভা পাশে থাকা সোফায় বসতেই ছেলেটি গলাটা পরিষ্কার করে নিল। বিভা মাথা নিচু করে রেখেছে। ছেলেদের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, যা ছিল ওই একজনের জন্যে ছিল। ওই একজনকেই সে মন থেকে মেনে নিয়েছিল। বিভা কোনো কথা বলছে না। ছেলেটিও মনে হয় অস্বস্তিতে পড়েছে। সে কিছুটা নিচু গলায় বলল, আপনার নামটা কি? নাম তো ওই রুমে বলেছি একবার, আবার বলতে হবে? কি করব বলুন, ওখানে আপনি ছাড়াও আর 4 জন ছিলেন, যাদের কথার কারণে আমি কিছু শুনতে পাইনি। বিভা কিছুটা চমকালো, কারণ ছেলেটিও তথাকথিত ভদ্র ভাষায় মাথা নিচু করে রাখেনি। এখানে এসে ছেলেটি মাথা উঁচু করে তার সামনে মুচকি মুচকি হাসছিল এবং একদম হাসতে হাসতে বলল। বিভা কিছু বলল না। আবার ছেলেটি বলে উঠল, আপনার কোনো সমস্যা না হলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার মনে হয় আপনি এই বিয়েতে রাজি নন। কেন মনে হলো আপনার? কারণ আপনার মুখটা কেমন চুপসে গেছে, অনেকটা রাইসার মতো। আমি যখনই ওর সাথে কথা বলতে চাইতাম ও ততদিনই মন খারাপ করে বসে থাকতো। আপনাকে কে বলল মন খারাপ করে বসে থাকলে মেয়েরা অসন্তুষ্ট থাকে? সচরাচর সব মেয়েই তো এভাবে থাকে। তাহলে আপনি কিভাবে বুঝলেন তার মনের অবস্থা? কথাটা মন্দ নয়, তবে আমার মনে হলো। আচ্ছা যাই হোক, আপনার একটা
জিনিস আমার ভালো লাগলো, তা হলো আপনি অন্য মেয়েদের মতো চুপচাপ সাধু সেজে বসে থাকেননি, একদম শক্ত জবাব দিচ্ছেন। বিভা খুব একটা কথা বলল না। ছেলেটি এবার বলল, একটা জিনিস লক্ষ্য করেছেন? আসা অবধি আমি এত কথা বললাম, আপনি কিছুই বললেন না। তার মানে আপনি রাজি নন এই বিয়েতে? আমার ধারণাই ঠিক। বিভা শক্ত চোখে তাকিয়ে রইল ছেলেটির দিকে। ছেলেটির মা বিভার মায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনার মেয়ের নাকি কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল ওর? শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না, নাকি জামাইকে পছন্দ করতো না? আসলে আমার মেয়ে একটা ভুল করেছিল। মেয়েটা খুব ছোট ছিল তো, না বুঝেই বিয়ে করেছিল। সেই সংসারে আর শাশুড়ি বা ননদ কেউ সুবিধার ছিল না, পালিয়ে বিয়ে করেছিল। মানে প্রেমের বিয়ে ছিল। জি আপা। মহিলা কিছু একটা ইশারা করলেন মেয়ের জামাই আর স্বামীকে। প্রায় 10 মিনিট পর উঠে পড়লেন তারা। বিভার রুম থেকে ছেলেটিকে ডেকে আনলেন। বিভা এতক্ষণে ছেলেটির নাম শুনতে পারল। ছেলেটির নাম সাইম। সাইম ছেলেটা বিভার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে চলে যাচ্ছে। বিভাকে ডেকে তার কথা বলে চলে যাচ্ছে ক- তারা কথা বলে চলে যাচ্ছে, কিন্তু সাইমের মা বিভাদের সঙ্গে আর বেশি কথা বললেন না। তাদের বিদায় করে বিভা বারান্দায় এলো। গাড়িতে ওঠার আগে সাইমের মা খুব কড়া স্বরে বলে উঠলেন, মান সম্মান নিয়ে টানাটানি হবে, এমন মেয়েকে বিয়ে করালে? মেয়ের অভাব পড়ে নাই। যে মেয়ে মা বাবারে না জানায় অন্য ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে, সে মেয়ে স্বামী সংসার ফালাইয়া পরপুরুষের সঙ্গে চলে যেতে দ্বিতীয়বার ভাববে না। বিভা চট করে বারান্দা থেকে সরে গেল। ছি, কি একটা লজ্জা! বিভা চট করে বারান্দা থেকে সরে গেল। ছি, কি একটা লজ্জা! কেউ যদি হঠাৎ উপরে দেখতো সায়েমের মা যা বলেছে, তা নিয়ে বিভা খুব একটা মাথা ঘামালো না। সব ভাই তার ছেলের মঙ্গল চায়। ছেলের মঙ্গলের জন্য বিভাকে ঘরের বউ করতে রাজি হবে না। সাইম মায়ের হুট করে এমন আচরণে বিরক্ত হয়ে গেল। তারপর সে গাড়িতে উঠে বসলো। সবাই চলে গেল। তারা যাওয়ার পরপরই বিভার বাবা মশিউর রহমান এলেন বাড়িতে। খানিকটা জিরিয়ে নিয়ে বসতেই বিভার মা বিভার ব্যাপারে বলেন তার স্বামীকে। মশিউর সাহেব অবাক হয়ে চেয়ে আছেন। এখন যেন তার রাগ 4 গুণ বেড়ে গেছে। এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি সতর্ক না হয়ে আবার আরেক কাণ্ড করেছেন। মশিউর সাহেব বলে উঠলেন, তোমার মন যা চায় তাই করো। সারা জীবন যা ভেবেছো তাই করেছ, এখনও তাই করবে, আমাকে বলার কি আছে? মশিউর সাহেবের উত্তরে কিছুটা মন খারাপ হয়ে গেল বিভার মায়ের। এনজিওর কাজে অভিজাত এলাকা ছেড়ে বিভাকে যেতে হয় অনেক বস্তি, প্রত্যন্ত গ্রাম। বিভা যখনই গ্রামে তার দলবল নিয়ে আসে, তখনই তার মনে পড়ে যায় আগের মুহূর্তের কথা। নিজেকে বহু কষ্টে দমিয়ে রেখে হাসি মুখে সবার সঙ্গে কথা বলে সবাই খুব মিশুক, আরও ভালো যে বিভা ভুলে যায় তার সব কষ্টকে। কয়েক সপ্তাহ পর পর বিভাকে উঁচু নিচু পাহাড় বেয়ে চলতে হয় কাদা মাঠা মেঠো পথ ধরে। কখনো বা যেতে হয় নৌকার চড়ে এদিক সেদিক। এভাবে চলতে গিয়ে পুরনো অনেক স্মৃতি তার মনে পড়ে যায়, আবার ভুলেও যায়। বিভা রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে এসেছে, যেখানে তার এনজিও থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য কিছু উপহার সামগ্রী ও খাবার আনার ব্যবস্থা করা হয়েছে। বিভাদের দলে প্রায় 10 জন আছে। এদের মধ্যে অনেকেই বিভার থেকে বড়, কয়েকজন খুব ছোট। বিভা তাদের সঙ্গে হোস্টেলে কথা বলে, হেসে খেলে কথা বলে। অনেক মানুষের সঙ্গে বিভার চলতে হয়। কত গরিব অসহায় মানুষ তার আশেপাশে আছে সে বুঝতেই পারতো না যদি সবুজ তার জীবনে না আসতো। বাবার বাড়িতে রাজকন্যার মতো বেড়ে ওঠা বিভা সবুজের ঘরে পা দিতেই বুঝেছিল মধ্যবিত্ত পরিবারের জ্বালা। এখন এই অসহায় মানুষগুলোর সঙ্গে থাকতে তাদের দুঃখের বাণী শুনতে শুনতে আরও বুঝতে পারল জীবনটা সবার জন্য সুখের নয়। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আর দুঃখের মিশ্রণ। বিভাদের এনজিওর পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিযোগিতা হচ্ছে, যেখানে খেলছে বাচ্চারা। বিভার পাশেই এনজিওর থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডক্টর আরাফাত রহমান ফায়াজ, যিনি এই এলাকার নামকরা একজন ব্যক্তিত্ব। ডক্টর ফায়াজ এই গ্রামেরই ছেলে। ঢাকায় বসবাস করলেও ফায়াজ গ্রামে কয়েকদিন বাদে বাদে
এসে ঘুরে যায়। আর মাঝে মাঝে স্কুল কলেজের তদারকি করে। ডক্টর ফায়াজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিচারক হিসেবে খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দিচ্ছে। ডক্টর ফায়াজের পেছনে বিভা বাচ্চাদের পুরস্কার একে একে তুলে দিচ্ছে। ফায়াজ পুরস্কার বিতরণ করে বসে পড়ল নিজের স্থানে। বিবাহ কিছুক্ষণ পর বসলো। এর মধ্যে সবাই যে যার মতো করে বসে পড়ল, কারণ বাচ্চাদের মধ্যে অনেকে নাচ করবে। বিভার মধ্যে থেকে একজন সিনিয়র দাঁড়িয়ে ডক্টর ফায়াজকে দেখিয়ে দিয়েছে। তখন বিভা আর চোখে ডক্টর ফায়াজ সাহেবের দিকে তাকিয়ে দেখল। লোকটি খুব গম্ভীর, একদম গম্ভীর। সবাই কথা বলছে যে যার মতো, কিন্তু তিনি চুপচাপ বসে রয়েছেন। ফায়াজ সাহেব অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার সঙ্গে আরেকবার দেখা করে নিলেন। তারপর চলে গেলেন সেখান থেকে। পুরো দিন একটি রিসর্টে থেকেছে বিভাদের দল। সেখান থেকে বিভাও তার দল মিলে ঢাকায় এসে পড়ল। বাসায় আসার পর বিভা দেখল তার মা কারোর সাথে কথা বলছেন। দরজা লাগিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যেতে চাইলে একজন ডেকে বলল, ভাবি কি এসেছে? বিভা নাকি? বিভার মা বিভাকে দেখে ইশারা করলেন এখানে আসতে। বিভা ক্লান্ত শরীর নিয়ে ভেতরে ঢুকে দেখল মহিলাটি সোফায় বসে আছে। বিভা রুমে ঢুকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? জি ভালো আন্টি। শুকিয়ে কেমন হয়ে গেছে চেহারাটা। আহারে, যত্ন নিতে পারো না? এত ইয়াং বয়সে চামড়া কেমন হয়ে গেছে। স্মার্ট হও, আগে কি হয়েছে তা মনে রেখো না, ভুলে যাও। পাস্ট ইজ পাস্ট। এখন একটা কাজ করো, মায়ের কথা শুনে চলতে চেষ্টা করো। যে ভুল করেছো তুমি, কেন যে তোমরা এমন করে বুঝি না। বিয়ে করেছো তো করেছো একদম নিচু পরিবারের ছেলেকে। এখন নিজের মতো চলাফেরা বন্ধ করে একটু গুছিয়ে চলতে শিখো। মায়ের আর বাবার কথা শুনতে থাকো, ক্ষতি হবে না। বিভা চুপ করে শুনতে লাগলো, কিছুই বলল না। এইসব কথা তাকে উঠতে বসতে শুনতে হবেই। বিভা একদম নিজেকে মানিয়ে নিয়েছে। আচ্ছা, এ কি আবার ফিরে আসবে? আন্টি, ভুল আমি একবারই করেছি, আর করব না। আমি আর কখনোই তার কাছে ফিরে যাব না। ঠিক আছে। আর শোনো, যতটা সম্ভব এখন ওই সব ভুলে নিজেকে পুরোপুরি ঠিক রাখার চেষ্টা করো। বিভা ওনার সাথে কথা বলে উঠে চলে গেল। বিভা চলে যেতে উনি উঠে বললেন, ভাবি, ওই দিনের ছেলেটির পরিবার বিভাকে পছন্দ করেছিল, কিন্তু মাটা রাজি হয়নি। খুব রাগী মহিলা। সেই থেকে উনি আর ভরসা করতে পারেন না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যে কি করব আপা, মেয়েটা আমার এমন বোকা, কি করে এমন ঘটনা ঘটিয়ে ফেললো, কিভাবে কি সামলাবো বুঝতে পারছি না। আবার মেয়ের বাবা রেগে আছে কেন? আমি ওই ঘটনার পর আবার বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা না করেও তো উপায় নেই। এই মেয়েকে আমি যদি ফেলে রাখি, সামনে তো আর বিয়ের ঘর পাবো না। কি করবেন? আর এখন সায়েমের পরিবার সবাই বিভাকে পছন্দ করেছে। বিভা দেখতে যথেষ্ট মার্জিত ও সুন্দর, ভদ্রই বোঝা যায় বিভাকে দেখে। বিভার পরিবারও তাদের পছন্দ হয়েছে, কিন্তু বাদ সাধল বিভার বিয়ের ঘটনা নিয়ে। বিভার বিয়ের পরবর্তী জীবনের কথা শুনেও তারা খুব আফসোস করেছে, যা বিভার শরীর দেখেই বুঝেছে। হয়তো মেয়েটার চোখের দিকে তাকালে খুব সহজে বোঝা যায় মেয়েটি খুবই দুর্বল, কিন্তু বাদ সাধলেন সায়েমের মা। তিনি কোনোভাবেই এই মেয়েকে ঘরে তুলবেন না। এই নিয়ে সায়েমও খুব ক্ষুব্ধ। মাকে বুঝিয়েও সে কিছুই করতে পারছে না। অনেক সময় অনেক কিছুই যে করা যায় না, মেনে নিতে হয় সব। বিভা ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুতেই দেখল রায়হানের মায়ের কল। কিছুটা বিরক্ত হলো বিভা, আবার কিসের জন্য ফোন করলো। ধরতে অপর পাশ থেকে তিনি বলে উঠলেন, কেমন আছো মা তুমি? জি ভালো। ও, তোমার শরীর কেমন আছে? ভালোই আছে। ও, সবুজের মা বলতেছিল সবুজ রে নাকি বিয়ে করাইবো। মানে মানুষের লজ্জা শরম বলতে কিছু নাই। কয়দিন হয়েছে তোমার এমন করে বিদায় করলো, এখন আবার বিয়ের জন্য চেষ্টা করতেছে। আর পোলাডারও ভালো মানুষ মনে করছিলাম, পোলাডা আরও খারাপ। চাচি, এগুলো আমাকে বলে কি লাভ? আমি তার স্ত্রী এখন না, আমার বাচ্চা আছে যে আমি তার কথা চিন্তা করব। বাচ্চা থাকলেও হয়তো সেই চিহ্ন প্রমাণস্বরূপ আমার বারবার তার কথা মনে পড়তো, কিন্তু এখন আর মনে পড়বে না চাচি। কি বলে এগুলা? বাচ্চা থাকলে মানে? চাচি, রাখছি, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। বিভা ফোন রেখে ভাবতে লাগলো,
সবাই মানুষকে করুণা করতে ভালোবাসে। সহানুভূতির আড়ালে মানুষের কথা নিয়ে বেচাকেনা করা গ্রামের মানুষের স্বভাব। যেদিন রায়হানের মা তার সাথে কথা বলে, সেদিন সবুজ তাকে ফোন করে ডিস্টার্ব করে। নিশ্চয়ই উনিও গিয়ে কথার তালে বলে ফেলেন, বউ তো এটা বলেছে ওটা বলেছে। বিভার মাথাটা খুব ধরেছে। সন্ধ্যা ধরেই বিরক্ত লাগছে তার। আবার এই মহিলার এইসব কথা। বিভা ফোন নাম্বারটা ব্লক করে দিয়ে ভাবল, যার সঙ্গে সম্পর্ক নেই তার গ্রামের লোকের সঙ্গে কথা বলে কী লাভ। নাম্বারটি ব্লক করে ফেলে রাখলো। সময় ফুরিয়ে যায়। এক এক ধাপ মানুষকে জীবনের নতুনত্ব আর জীবনের মানে শেখায়। কিভাবে একজন মানুষ নিজের জীবনের সফলতার উচ্চস্বরে পাড়ি জমায়। জীবনে আঘাত জিনিসটা খুব প্রয়োজন। দেয়ালে যখন একটা মানুষের পিঠ ঠেকে যায়, তখন সেই মানুষ আর মুখ বুজে সহ্য করতে পারে না। তখন সেই মানুষ উঠে দাঁড়ায় আর লড়তে শুরু করে নিজের উল্টো পিঠে থাকা মানুষগুলোর দিকে। বিভারও সেই সময় এসে গেছে। সাজানো স্বপ্নগুলো ভেঙে যাওয়ার পর বিভা সেই লড়াইয়ে সে আবার তার বাবাকে পেয়েছিল। এই তো বছর দুয়েক আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসা মেয়েটির এখন একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। কথায় কথায় নাক মুখ কুঁচকে থাকা পাড়া প্রতিবেশীদের মুখ সে একাই বন্ধ করতে পারে। হয়তো অত সব প্রতিবাদ করতে গিয়ে শুনতে হয় নানা ধরনের মন্তব্য। তবুও বিভা আর চুপ করে থাকতে পারে না। ব্যাংকের ২ নাম্বার কাউন্টে এসেছে মনিক। ভিড় ঠেলে দাঁড়াতে পারছে না, তবুও সবাইকে পিছনে চেপে সামনে এগোতে লাগলো। ১ নাম্বার কাউন্টারের লোকজন যেন নিজেদের মধ্যে হট্টগোল লাগিয়ে দিয়েছে। মনিকার খুব বিরক্ত লাগছে। একে তো প্রেগনেন্সি প্রায় ৭ মাস চলে এসেছে, আবার ক্লান্ত মনিকা দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে সামনের লোকটিকে বলল, আঙ্কেল, আমাকে একটু তাড়াতাড়ি যেতে দেবেন। আমি আর দাঁড়াতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আর যাচ্ছে আঙ্কেল। আপনাকে যদি আমি আগে সিরিয়াল দেই তাহলে তো আমি সময় পাবো না। আমার অফিস আছে, ছেলের বেতন দিতে এসেছি। সময় মতো না গেলে বস রেগে যাবে। আঙ্কেল, যদি ৫টা মিনিট সময় দিতেন তাহলে আমি একটু দাঁড়াতে পারতাম। আমি দাঁড়াতে পারছি না আঙ্কেল, আমার খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় কেন আসেন? ঘরে জামাই নেই, কেউ নেই। হুট করে কেঁদে উঠল মনিকা। এতগুলো লোকের সামনেও তার বাদ মানছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু বিষ দিন, খেয়ে চিরজীবনের মতো সবাইকে মুক্ত করে যাই। আমি আর পারছি না। স্বামীর বাড়িতে আজ শ্বশুর শাশুড়ি ভালো হওয়ার পরও শুধু আমার স্বামীর জন্য ভালো থাকতে পারছি না। দিন দিন তার অত্যাচার, এখান থেকে ওখান থেকে টাকা নেওয়া, ঋণ করতে করতে আমার জমানো টাকাও শেষ করে দিয়েছে। বাবার বাড়ি থেকে টাকা এনেছি বলে ভাবি আর বড় ভাই আমাকে ওই বাড়িতে যেতে দেয় না। এই অবস্থায় আমাকে ঘুরতে হয়, অথচ আমি আমার স্বামীকে কাছে পাইনি। বিভা এসেছিল ভেতর থেকে অ্যাপ্লিকেশন ঠিক করে সিল নিতে, কিন্তু ক্লান্ত মনিকার চিৎকার করতে দেখে বিভা কাউন্টারে আর দাঁড়াতে পারল না। কারণ মনিকা ততক্ষণে পড়ে যাচ্ছিল প্রায়। বিভা মনিকাকে এভাবে রেগে যেতে দেখে অনেকটা নিজেকেই যেন দেখতে পেল। নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে একেবারে। মনিকাকে সেই ভিড় থেকে টেনে নিয়ে এসে চেম্বারে বসিয়ে দিল। পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার এই সময়ে এত হাইপার হওয়া উচিত নয়। কয় মাস হয়েছে প্রেগনেন্সি? ৭ মাস। এভাবে ঘুরে বেড়ানোর কোনো মানে হয়? মাথায় পানি দিয়ে দেব? মনিকা চোখের পানিগুলোকে মুছতেও পারছে না, ঝরঝরিয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বহু কষ্টে বলল, আমার মতো জীবন যেন আর কারো না হয় গো আপু। এমনভাবে বলবেন না আপু, জীবনে সুখ দুঃখ থাকবেই। নিজেকে শক্ত করুন। চেক কেন নিচ্ছেন? নিজের স্বামীর ঋণ শোধ করতে? মনিকা ঢুকরে কেঁদে উঠে মাথা নাড়ালো। বিভা তা দেখে বলে উঠল, কতদিন আপনি আপনার স্বামীর ঋণ শোধ করবেন? আমি যতটুকু জানি, যারা ঋণ করে তারা সারা জীবনও নিজের স্বভাব পাল্টাতে পারে না। তো এভাবে কতদিন ঋণ শোধ করবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে এখন বর্তমানে? ১৫ লাখ। বাবা আমার নামে ব্যাংকে রেখেছেন, আর একটা প্লট রেখেছেন। চাকরিজীবী আপনি? না। তাহলে তো এগুলো আপনার ভবিষ্যৎ সম্বল। কেউ এভাবে নিজের সম্বলটুকু শেষ করে? আপা, আমার স্বামী যদি ঋণমুক্ত না থাকতে পারে, মানুষের সাথে মাথা উঁচু করে বাঁচতে না পারে, তাহলে আমার এই টাকা দিয়ে কী হবে? বোকার মতো কথা বললেন আপনি। এত আত্মবিশ্বাস, এত ভালোবাসেন আপনার স্বামীকে। আপনার স্বামী কি এমনভাবে আপনাকে ভালোবাসে? এই যে এমন একটা মুহূর্ত সে পারত নিজের স্ত্রীকে ছেড়ে দিতে। এত আবেগী হয়ে থাকবেন না আপু, কিছু বুঝতে চেষ্টা করুন।
যে টাকা আপনার বাবা দিয়ে গেছেন তা শেষ না করে কিছু করার চেষ্টা করুন। আপনার সেই অর্জিত অর্থগুলো আপনার স্বামীর পেছনে ব্যয় করুন। এতগুলো টাকা শেষ করবেন কেন আপনি? 15 লাখ আপনি শেষ না করে ছোটোখাটো চাকরি করুন। টাকার সংকট হলে তবুও নিজের শেষ সম্বলটুকু শেষ করবেন না। মনিকার সামনে আরেক গ্লাস পানি দিয়ে বলল, পানিটা শেষ করুন। তো যেটা বলতে বলতে চাইছিলাম, আপনি সংসার করবেন, স্বামীর ঋণ শোধ করবেন, ঠিক আছে, তাই বলে এমনটা করবেন না। আরেকটা কথা, সংসার করলে কখনোই মনের দুঃখ হোক বা যে কোনো কষ্ট থেকেই হোক বাইরের মানুষের সঙ্গে আলোচনা করবেন না। এই যে আজ আপনি চিৎকার করে এতগুলো লোকের সামনে নিজের কষ্টটাকে জাহির করেছেন, একজনও এগিয়ে আসেনি, আসবেও না। আপনাকেই শক্ত হতে হবে। আমার স্বামী আপনার স্বামীকে বলুন তার মধ্যকার যত কথা সব আপনাকে বলতে। দুজন মিলে সিদ্ধান্ত নিন কিভাবে এই অর্থভাব দূর করা যায় আর কিভাবে ওনার এই ঋণের স্বভাব বন্ধ করা যায়। এমন অন্ধের মতো বিশ্বাসটা অন্তত করা বন্ধই করুন। এক সময় আমিও আপনার মতো বিশ্বাস করেছিলাম কাউকে, ঠকিও ছিলাম। আজ তার জন্য দেখুন সহ্যও করে যাচ্ছি। তবে দিয়ে একদিক দিয়ে ভালো আছি আমি। নিজের মতো বাঁচতে পারছি, নিজের মতো চলতে পারছি। বিভা মনিকার হাতে চেক বই ধরিয়ে দিল। মনিকা বিভার দিকে তাকিয়ে বলল, আপনার কি সমস্যা ছিল? ওই একই সমস্যা। মনিকার সঙ্গে কথা বলে বিভা তাকে তার পিয়ন দিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। মনিকার সঙ্গে কথা বলে নিজেকে খুব হালকা লাগছে তার। বেশ ভার ভার লাগছিল তার। কারোর সঙ্গে কথা বললেই যেন তার ভালো লাগে না। একই দুঃখে সই না থাকা না হলে নাকি দুঃখের গল্প বলে মজা পাওয়া যায় না। বিভারও ঠিক একই দশা। বিকেলবেলায় কিছুটা ভিড় কম থাকে। বিভা কাজ শেষ করে হাত ঘড়ি দেখল, সময় হয়ে গেছে প্রায়। এরপর বেরিয়ে গেল সে। আজ উর্মির সঙ্গে দেখা করতে হবে। তার কবে দেখা হয়েছিল তাদের? বিভা গাড়ি নিয়ে একটি রেস্টুরেন্টে আসলো। উর্মির ভাই বোন সবাই একসাথে। বিভা উর্মির সঙ্গে দেখা করতেই উর্মি তাকে জড়িয়ে ধরল। কথার মাঝে দুজনই কেঁদে দিল। স্কুল কলেজ লাইফে তো দুজন একসঙ্গে থেকেছে। শেষকালে এসে এমন ঘটনা ঘটেছে যে দুজনেই আলাদা হয়ে গেছে। কিছুক্ষণ কথা বলার পরেই উর্মিকে বিদায় নিয়ে এসে পড়ল। ঘড়ির কাঁটায় 6:55। বিভা গাড়ি থেকে নেমে বাসায় আসা মাত্রই দেখল ডাক্তার ফায়াজ বসে আছে, সঙ্গে একজন মহিলা। বিভা ওনাকে দেখে কিছুটা চমকে গেল। এই লোকটা এখানে কেন? বিভা সৌজন্যমূলকভাবে সালাম দিয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর বিভার রুম থেকে বের হয়ে দেখল ড্রয়িং রুমে এখনো কথা শোনা যাচ্ছে। শব্দের উৎসের কারণে বুঝতে পারল ফায়েজ এখনো চলে যাননি। বিভা কিছুটা অবাক হলো। সে অফিস করে এমনিতেই ক্লান্ত, তাই আর কিছু ভাবল না। ফায়াজ সাহেব বিভার মায়ের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ কথা বলেই ফায়াজ সাহেব চলে গেলেন সেখান থেকে। বিভা তখনই রুমে ছিল। বাবা আসার পর তার মা তাকে ডেকে বললেন বাবা তাকে ডাকছে, সে যেন চলে আসে। বিভা বাবার রুমে আসলে তিনি বসিয়ে দিলেন সামনে। কিছু বলবে বাবা? একটা কথা বলতে চাই। বলো। তুমি ডাক্তার ফায়েজকে চেনো? হ্যাঁ। ফায়েজকে তোমার কেমন মনে হয়? ভালোই তো, খুব ভালো মানুষ, অনেক কাজ করেছো, আমাকে এসে বলেছ। হ্যাঁ বলেছি। আজ আবার জানতে চাইছো কেন? সে আজ তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিল। সে তোমাকে বিয়ে করতে চায়। তোমার মায়ের খুব পছন্দ হয়েছে, আমিও দেখেছি বাইরে। তোমার কি মনে হয় এখন এই মুহূর্তে তোমার একটা ভালো জায়গায় বিয়ে দেওয়া প্রয়োজন নয় কি? না দেখো, অনেক তো হলো এভাবে থাকা। তোমার জীবনের দাগটা তো মুছে দিতে পারেনি, কিন্তু জীবনটাকে তো একটা ভালো মুহূর্তে নিয়ে যেতে পারি। বিভা বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এতটা খুশি হয়ে লাভ নেই বাবা। ফায়েজ সাহেব তো জানে না আমার পুরো কথা, তাই হয়তো বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। জানলে তো এমন প্রস্তাব করতো না। তুমি কি বিয়ে করতে প্রস্তুত নাও? বাবা, সময় নিয়ে বলছি তোমাকে। ঘড়িতে রাত 10টা বেজে গেছে প্রায়। বিভা মনে থাকা হাজারো দ্বিধা কাটিয়ে ডাক্তার ফায়াজকে ফোন করলো। কিছুক্ষণ পরই ব্যাক করলেন ফায়াজ। বিভা সালাম দিয়ে কি কথা বলবে কিছুই বুঝতে পারছে না। বিভার নীরবতায় ফায়াজ বলে উঠল, বিভা, আপনি কি কিছু বলতে চান? জি। আপনি আজ কেন এসেছিলেন? আপনাকে বলা হয়নি। তাহলে প্রশ্ন করছেন যেন? কিছু জানতে চাইছেন নাকি?
আমার সম্পর্কে আপনি কি কিছু জানেন? কি? আমার অতীত? অতীত ধুয়ে কি পানি খাবো আমি? বিয়ে করতে অতীত লাগে? বিভা চমকে গেল। এই লোকটা কি সবসময় এমনভাবে বলেন? আর বলল, সব জায়গায় এমন করে উত্তর দিতে হবে? কথায় কথায় কোনো রসকস নেই। বিভা যেন কিছুটা দমে গিয়েছিল ফায়াজের কথায়। পরে নিজেকে কিছুটা দমিয়ে বলল, অতীত ধুয়ে পানি খাবেন না। খুব সুন্দর একটা কথা বলছেন। অতীত দিয়ে কি করবেন? যেখানে সংসার করতে দুজন মানুষের মনের ভাব লাগে, সংসার গুছিয়ে রাতে রাখতে মনের মিল হওয়া লাগে। কিন্তু এটাও ঠিক, অতীতটা কিন্তু আসলেই লাগে। আর এই অতীতটাকেই তো হয়তো প্রত্যেকেই বিয়ের আগেই জানতে চায়। প্রত্যেকটা ছেলে চাইবে তার স্ত্রী ভালো কোনো মেয়ে হোক। প্রত্যেকটা মেয়ে চাইবে তার স্বামী ভালো হোক। হবু স্বামী স্ত্রীদের নিয়ে তাদের মনে একটা আলাদা অনুভূতি থাকে। সবাই চায় তার সঙ্গী বা সঙ্গিনী বেটার হোক বা সবচেয়ে ভালো হোক। লিসেন, আমি তো দরদাম করছি না। জিনিসটা আসলেই কত দাম, কত দিয়ে বিক্রি করবেন তা তো নয়। যে জিনিসটার আগে কোনো আঘাত লেগেছিল কিনা, কত বছরে এটা দোকানে পড়েছিল, কজন ধরেছে কিছু বলেছি। আমি বিয়ে করব, আমার একজনকে ভালো লেগেছে বলেই তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সো এখানে এত কিছু জানার তো তেমন কিছু দেখছি না। ডক্টর ফায়াজ, আপনি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করেন। ভেরি গুড। কিন্তু আমাকে আমার ব্যাপারে কথা কথাও বলতে দেবেন। আমার মনে হলো তাই আমি বলবো। এভাবে ফোনে কথা বলে লাভ নেই। কাল আপনি আমার সঙ্গে দেখা করছেন, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন দেখা না হয় করলাম, তো বলুন কোথায় দেখা করতে পারি? আপনি কোথায় দেখা করতে চান? আপনার যেহেতু ব্যস্ততাটা বেশি, ব্যস্ততা ব্যস্ততাটা শুধু আমার একার না, আপনারও আছে। তাই আমি একাই বলবো তা নয়, আপনিই বলুন কোথায় দেখা করতে হবে। মধুমতি লেকের পার আসতে পারবেন? আপনাদের বাড়ির পেছনে? হুম। ও আচ্ছা, কখন দেখা করব? সকালবেলায় পারবেন? কয়টা? এই ধরুন 7টায়। আমি বরং 6টায় দেখা করি। সকালে আমাকে জগিংয়ে বের হতে হয়। একসাথে দুটো কাজ হলো। আচ্ছা ঠিক আছে। সূর্যোদয়ের পর আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঘোলা আকাশে একদম পরিষ্কার হয়ে গেছে। টাকার এই জনজীবনে খোলামেলা পরিবেশ খুব একটা দেখা যায় না। ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালে রোদের লুকিয়ে চুরিয়ে আসা কিছু আলোক রশ্মিতে মাঝে মাঝে চোখে পড়লেও সব সময় তা দেখা যায় না। ফায়াজ তৈরি হয়েই ইয়ারফোনের কর্ড দুটোকে কানে ঢুকিয়ে জগিংয়ের জন্য ট্যাগ স্যুট পরে একেবারে তৈরি হয়ে নিল। বের হতে নিলে মায়ের সঙ্গে দেখা। প্যারালাইসিসে আক্রান্ত ফাহিমা বেগম তখন হুইল চেয়ারে বসে ঘাড় কাত করে হাতে তসবি নিয়ে বসেছেন। ফায়াজ সালাম দিয়ে বলল, আমি বাহিরে যাচ্ছি আম্মু। ফুপি আম্মুকে দেখে রেখো। ফিহাকে ঘুম থেকে উঠতে দেখলে বলো, ও যেন আজ কলেজ মিস না দেয়। ভাঙা ভাঙা গলায় ফাহিমা বেগম ডেকে উঠলেন ছেলেকে। কথা একদম স্পষ্ট বলতে পারেন না, তবু সেই গলায় বলে উঠলেন, গাড়ির চাবি নিয়ে কোথায় যাচ্ছিস এত সকালে? ফায়াজ নিজের হাতের চাবিটাকে দেখে হেসে বলে উঠল, একটা জায়গায় যাচ্ছি, ফিরতে খুব বেশি দেরি হবে না। যাবো আর আসবো, ঠিক আছে, এত টেনশন করো না। ও, ফিহা সকাল সকাল উঠেছিল ফায়াজের হাতে চাবি দেখে। বলে সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুই এখন এই বেশি বের হবি? এভাবে বের হবো না তো কিভাবে বের হব? লুঙ্গি পরে বের হতে হবে আমাকে? জগিং করতে গেলে তো ট্র্যাক স্যুট পরেই বের হতে হয়। জানি, অন্য কিছু তো পরতে হয়, জানতাম না আমি। আম্মু, তোমার ছেলেকে কিছু বলবা? আমি জিজ্ঞেস করেছি কি? আর সে কি উত্তর দিচ্ছে? আমি কি জানি তুই গাড়ি নিয়ে জগিং করতে যাবি? গাড়ি নিয়ে যে কেউ জগিং করতে যায় আমি তা জানি। এই জন্যই তো প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছিস আর কেন যাচ্ছিস? পেঁচালি একটা, এর কপালে বউ থাকবে না দেখো মা। তুই দেখিস তোর বউ তোর মতো হবে, বেয়াদব ছেলে। ফাহিমা বেগম অবস্থা বেগতিক দেখে ডেকে উঠলেন দুজনকে। কি শুরু করেছিস দুজন? ফিহা, সকাল সকাল এত কথা বাড়াচ্ছিস কেন? যা নিজের ঘরে যা। আর ফায়াজ, তুই না কোথায় যাবি? যা সেখানে। যাচ্ছি। গাড়িটি নিয়ে বিভাদের বাড়ির পেছনের মধুমতি লেকে চলে এলো। লেকের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় সেখানকার পার্কিং প্লেসে রেখে সে কিছুটা সামনে এগিয়ে এসে একটি বেঞ্চে বসে পড়ল।
কিছুটা সময় পার হওয়ার পর দেখলো সামনের একজন রমণীকে এখানে খুব দ্রুত হেঁটে আসতে। সেদিকে তাকিয়ে দেখলো খুব স্নিগ্ধ রূপে পৌষের সকালে চাদর জড়িয়ে একরাশ খোলা চুলে একটি রমণী আসছে। পৌষের হালকা কুয়াশায় সুন্দরী রমণীটি তার দিকেই আসছে মনে হয়। ফায়াজ নিজের ঘোলাটে চশমাটা তুলে আবার মুছে নিয়ে দেখলো সত্যি একটি মেয়ে আসছে এখানে। কুয়াশায় মোড়ানো সকালটা তার কাছে যেন আরও একরাশ মুগ্ধতা ঘিরে ধরল। মেয়েটি সামনে এসে দাঁড়িয়ে সালাম দিল। ফায়াজ যেন হুট করে আছড়ে পড়ল একদম মাটিতে। জট করে তাকিয়ে দেখে, ও মা, এ তো সেই সুন্দরী। দুঃখিত ফায়াজ সাহেব, আপনাকে এমন সকাল সকাল এভাবে বিরক্ত করার জন্য। আমি চাইনি আপনাকে এভাবে ডেকে আনতে। আপনি হয়তো ভাবছেন ডেকে না এনে মোবাইলেই বলা যেত কথাগুলো, কিন্তু সত্যি বলতে মোবাইলে সব কিছু বলা যেত না। হয়তো আপনি যেহেতু ডেকেছেন বুঝেই ডেকেছেন। যা বলতে চান ইতস্তত না হয়ে বলতে পারুন আমাকে। তার আগে একটু চলুন এক কাপ চা খেয়ে নিই। আমি খাবো না, প্লিজ, আমার জন্য চা না নিলেই ভালো হয়। আপনি নিলে নিতে পারেন। আচ্ছা, চা খেতে হবে না, পান করুন। চা তো আর খাওয়া যায় না, সকাল সকাল পান তো করতে পারেন। এরকম শীতের সকাল আর কত আসবে বলুন? মাঘ আসছে আসছে, আবার আপনি সকাল সকাল স্নান মুখ করে এসেছেন। ঠান্ডা কিন্তু বেশ আছে। বিভা ফায়াজের রসিকতা মাখা আবদার আর না করে করতে পারল না। সেখানকার একটি টঙের দোকানে দুইজনে মিলে বেঞ্চে বসে পড়ল। দুইজনে মিলে 2 কাপ চা নিয়ে বসে পড়ল। ফায়াজ চায়ের কাপটা হাতে নিয়ে বলল, তা বলুন, আপনার সেই কথা, মানে অতীত যার জন্য ডেকেছেন আপনি। আমি কথা খুব একটা বাড়াতে চাই না, খুব সংক্ষিপ্ত শেষ করতে চাই। আমার একজনের সঙ্গে 2.5 বছরের সম্পর্ক ছিল। 2.5টা বছর আমি আর সে দুজনে চুটিয়ে প্রেম করেছিলাম। দুজনের মধ্যকার সম্পর্কটা ছিল খুব গভীর। একজন অন্যজনকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন হুট করে সে বলল, তোমার পরিবার তো আমাদের সম্পর্ক মেনে নিবে না বিভা, তখন আমরা কি করব? আমিও তখন অনেক ভেবে দেখলাম, সত্যি তো, এই জিনিসটা তো আমি আগে ভাবিনি। খুব তো দুজন মানুষ, দুজনকে মন দিয়ে ফেললাম, দুজনকেও ফিরে ডুবে গেলাম। এখন এই সম্পর্কের পূর্ণতা না হলে আমরা তো বাঁচতে পারবো না। দেখুন কি আবেগ আমার! সেই সময়ে আমি ভাবতাম তাকে ছাড়া বাঁচতে পারবো না। তার ছিল মাখা গলায় বিভা বলতে লাগলো, তারপর কি হলো? পালিয়ে বিয়ে করেছেন? বিভা সামান্য ভ্রু কুঁচকে আবার নিজেকে সামনে নিয়ে বলল, পালিয়ে বিয়ে করেছিলাম। আমাদের একটা ছোট সংসার ছিল, সুখও ছিল, তবে ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হলো না কেন সেই সুখ? আমার প্রাক্তনের মতে আমি চরিত্রহীন। অন্যের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমার ওরস চাঁদ সন্তান নাকি তার নয়। তারপর তার সঙ্গে বিচ্ছেদ। তাহলে বাচ্চাটি কার কার কাছে? সে নেই। নেই মানে? ওই বাচ্চাটিকে আপনার কাছে আনলেন না কেন? যেখানে তার বাবাই তাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় অস্বীকার করেছে, সেখানে ওই বাচ্চাটা তার বাবার কাছে, ওই পরিবারের কাছ থেকে বাঁচতে পারবে? সেই বাচ্চাটাই তো নেই। মাতৃগর্ভে তার নিঃশ্বাস শেষ। স্তব্ধ হয়ে পড়ল ফায়াজ। কি বলবে সে বুঝতে পারছে না। চেয়ে আছে সে কোমল মেয়েটির দিকে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে মেয়েটির। টুপ করে এই বুঝি গড়িয়ে পড়ল চোখের কোণায় জমা থাকা জল। ফায়াজ মেয়েটির চোখে থাকা সেই জলগুলোকে যদি একটু মুছে দিতে পারত। এমন চোখে যে জল গড়িয়ে পড়া নিষেধ। অধিকার থাকলে হয়তো জলগুলোকে সযত্নে মুছে দিয়ে বলতো, ভিজে যাওয়া চোখে আপনাকে মানায় না বিভাবতী। আপনার ওই মারাত্মক দুটো চোখ যে প্রাণ খুলে হেসে দেওয়ার চোখ। আপনি তো জানেন না, আপনি যখন হাসেন আপনার চোখ দুটোও হেসে ওঠে। ওই চোখ দুটোও কেমন মিটিমিটি করে হেসে ওঠে। ভীষণ ভালো লাগে সেই দুটো চোখকে এমন করে হাসতে দেখলে। এভাবে কাঁদলে যে ভালো লাগে না। কিন্তু কিছুই বলতে পারল না সে। চেয়ে থাকা ছাড়া সে কিছুই করার নেই তার এই সময়। তাই চুপ করে মেয়েটির নীরব অশ্রুমাখা চোখ জোড়ায় চেয়ে রইল। বিভা চোখের পানি মুছে বলল, জানেন, ভালোবাসা না বড় কঠিন জিনিস। যাকে একবারে হৃদয় স্থান দিয়ে দেবেন, সে কালো, সুন্দর, স্বাবলম্বী না গরিব না ধনী, এগুলো আপনার মনে কখনো আসবে না। তখন আপনি তাকে প্রাণ ভরে ভালোবাসবেন, ভালোবেসেই যাবেন। আসলে তখন তো আপনার মনে তাকে নিয়ে অনেক স্বপ্ন আর মুগ্ধতা কাজ করবে। কিন্তু সেই মানুষটা যখন আপনার সেই ভালোবাসার দাম দিবে না,
তখনই সে হয়ে ওঠে ঘৃণার। ঘৃণাটা হয়তো থাকতো না। চোখের পানিটা মুছে আবার বলতে লাগলো, আমি তো তার জন্যই সেখান থেকে চলে এলাম। শুধুমাত্র ওই একটা ডাক, একটা শব্দে কেউ আমাকে ডাকুক, সেই ডাক শোনার জন্যই তো চলে এলাম। এই শহরে দেখুন ভাগ্যের কি পরিহাস, তাকে আমি রাখতে পারলাম না। যে সন্তান নিয়ে আমার এত কিছু, সেই সন্তানকে কিনা আমার স্বামী মারতে একটি ছক কষেছেন। তবুও আমি কিছু ভাবি না। হয়তো তার মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়েছে। আমাদের সন্তান এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার উল্টোটাই হলো। শাশুড়ি মায়ের সঙ্গে তাল মিলিয়ে আমার প্রাক্তন আমাকে হত্যা করার ছক করেছিলেন। এত কথা যে আমাকে শুনতে হয়েছে তার কাছ থেকে। ও বাড়ি ছেড়ে আসার পর আশ্রিতা হিসেবে ছিলাম। সেখান থেকে বের হওয়ার পরেই তো আমার সন্তানকে হারালাম। আমার সন্তানকে হারিয়ে যেন আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম জানেন। মনে হতো এই বুঝি সে ডাকছে। খুব করে মা মা সুর তুলে রাখে। একটা সন্তান যখন গর্ভাবস্থায় মারা যায় তখন যে কত কষ্ট হয়, সেই মায়ের আমি আপনাকে বলতে পারবো না। সেই কষ্টের মাঝে একটু সুখের আর ছায়া হয়ে এসেছিল আমার বাবা। কিন্তু তবুও লোক আমার বাবাকে আর আমার পরিবারকে নিয়ে নানা ধরনের কথা বলতো। কারোর তো আমার সামনেই কথার ফুলঝুরি নিয়ে না বসলে হতো না। প্রচলিত কথা, অতি সুন্দরী রমণী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। আমার দশাটা না ওই একই রকম। এত গভীর সম্পর্কে কিভাবে এমন হয়? গভীর তো হয়েছিল, তবে বিশ্বস্ততার সম্পর্ক হয়ে ওঠেনি। তাই হয়তো দেখতে দেখতে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। খুব নড়বড়ে ছিল বিশ্বাস। আপনার প্রাক্তনের কথা বলছি। এত নড়বড়ে বিশ্বাস নিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হয়। যদি সেই মানুষটা ধোঁকা দেয় তাহলে ভাববেন যে সে কখনো জিতেনি, উল্টো সে হেরে গেছে। আপনি ঠকেননি, সে ঠকেছে। আপনার হৃদয়ে গভীরে যে স্থান ছিল সে হারিয়েছে। এমন গভীর ভালোবাসার জন্য তার যোগ্যতা নেই। হয়তো সেটাই। আপনার এই সুন্দর সকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত। হয়তো এমন কিছু শুনবেন বা এমন কিছু জানতে হবে তা আপনি আশা করেননি। এটা স্বাভাবিক ব্যাপার। আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেও এমন কিছু আশা করতো না। বা তার মনও খারাপ হয়ে যেত। হায়াত চমকে উঠল বিভার কথা শুনে। বিভার মুখের দিকে তাকিয়ে দেখল বিভা স্বাভাবিকভাবেই সব বলেছে। ফায়াজের হঠাৎ রাগ হলো। এই ধরনের চিন্তা আর মনোভাব কিভাবে একজন মানুষ নিজের মধ্যে পোষণ করতে পারে? সবার সঙ্গে তাকেও মিলিয়ে দিল। ফায়াজ চুপচাপ চাটা খেয়ে উঠে দাঁড়ালো। বলল, সব মানুষ এক নয়। এই একতার মাপকাঠিটা অন্তত সবার সঙ্গে মিলাবেন না। দেখুন, এটা আমি এই জন্য বলেছি, আমি জানি প্রত্যেকটি মানুষ তার জীবনসঙ্গী সম্বন্ধে সব কিছু জানতে চায়, তাই আমি বললাম। ফায়াজ বিভার থেকে মুখ সরিয়ে দোকানদারের হাতে চায়ের বিল মিটিয়ে বলল, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? সম্মান, লজ্জা বা চরিত্র। তারপর আর কি হতে পারে? চোখ, নাক না জিহ্বা? আচ্ছা আমি বলছি আপনাকে, জিহ্বা। শুনতে অদ্ভুত লাগে না? জিহ্বা সম্পদ হয়? হয়। ভেবে দেখুন তো, প্রতিনিয়ত আপনাকে প্রায় সবার সাথে কথা বলতে হয়। আপনি কারোর সঙ্গে ভালো কথা বলছেন, জিহ্বা দিয়েই তো বলছেন। কাউকে তো আর আঘাত করছেন না। আপনার প্রতিটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণই কিন্তু সে জিহ্বা দিয়ে চালিত হয়। আর সেই বাক্য বা কথা দিয়ে আপনি ছুরির মতো কাউকে অনায়াসে আঘাত করতে পারবেন। আর এই মুহূর্তে আপনি আমাকে আঘাত করছেনও। এই যে সবার সঙ্গে আমার তুলনা করলেন, আর এটা তো আপনার ছুরির মতো জিহ্বা দিয়েই। বিভা অবাক হয়ে চেয়ে আছে ফায়েজের মুখের দিকে। সে কি তার দুঃখের কথা বলবে? সব তার মুখেই আটকে গেছে। এ লোকটা এমন অদ্ভুত কেন? সব জায়গায় তার কড়া কড়া উত্তর। কথা যেন বুলেটের গতিকে হার মানাবে। বলতে দেরি তার আর ঠোঁটের আগায় কথা ফুটতে দেরি না। বিভার দিকে তাকিয়ে ফায়েজ বলে উঠল, আপনার বাসায় মনে হয় সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি বাসায় ফিরুন। আপনি? আমিও যাচ্ছি। একটু জগিং করে বাসায় ফিরতে হবে, কত কাজ আছে। আপনি কি রেগে আছেন আমার উপর? না মানে, আমার মনে হলো আমার কথাগুলো আপনার পছন্দ হয়নি হয়তো, কিন্তু আমি তো ভুল বলিনি। প্লিজ বিভা, এই নিয়ে আর কথা বলতে আসলে আমি চাইছি না। আমাকে এখন বাসায় যেতে হবে। বিভা বুঝতে পারল ফায়াজ ঠিকই রেগে গেছে তার উপর। ফায়াজ বিভাকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে বিভার বাড়ির পাশে নিয়ে এসে বলল, ভালো থাকবেন।
আর ভালো না লাগলে কথা বলবেন। আসুন না বাসায়। আমি তো আর জামাই নই। বলুন, হুট করে কোনো এক সকালে বউয়ের বাড়িতে হাঁটতে হাঁটতে মন চেয়েছে বলে চলে এলাম। এখন যদি আমি হঠাৎ করে এই সকাল সকাল বাড়িতে যাই, তাহলে আঙ্কেল আন্টি কী ভাবে বলুন তো? লজ্জায় তো আমারই পড়তে হবে। তার চেয়ে বরং কোনো বিকেলবেলায় আবার দেখা হবে। বাই। ফায়েজ কথাগুলো আপন মনে বলতে বলতে চলে গেল। আর বিভা বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলছে, লোকটা এই রেগে রেগে কতগুলো কথা বলল, আবার এখন এমন কথা বলেই গেল। এমন লোকের পাল্লায় পড়লে তো কপাল খারাপ হয়ে যাবে তার। বাসায় ঢুকতেই মায়ের সামনে পড়ল বিভা। কি রে, সকাল সকাল কোথায় কোথায় গেলি? কিছুই তো বললি না। এই তো পার্ক থেকে হেঁটে এলাম মা। ও, এইদিকে আয় তো, তোর সঙ্গে আমার কথা আছে কিছু। আসছি। বিভা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে একবার নিজেকে আয়নায় দেখে নিল আর ভাবতে লাগলো, এই তো বেশ ভালোই তো আছি আমি। কই, আমার মুখে তো আগের মতো ক্লান্তির ছাপ দেখা যায় না। আবার আগের মতো সব কিছু ফিরে পেলাম আমি। রঙ্গরূপ, শরীরের মলিন হওয়া সৌন্দর্য, আগের মতোই বিলাসবহুল জীবন, সব কিছুই পেলাম। কিন্তু ভালোবাসার মানুষটাকে আর পেলাম না। আর না পেলাম নিজের হারানো সংসারটাকে। ঠিক যেমন সে হঠাৎ করে না জানিয়ে আমার মনে জায়গা দখল করেছিল, ঠিক যেমনভাবে আমায় নিয়ে তার সংসার করার খেলা খেলেছিল, তেমনভাবে না জানিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে না দিলেও তো আর কখনো তার খোঁজও নিল না। এতটা বছর পেরিয়ে গেল, অথচ মানুষটা তাকে একবারও জিজ্ঞেস করলো না, কেমন আছো? আমি তো তার কাছে কখনোই ফিরে যাব না, কখনো না। বেশ ভালো আছি আমি। সেই নরক থেকে এসে ওই মানুষটার প্রতি কোনো ভালোবাসা আমার মনে নেই, নেই কোনো সহানুভূতি। অনেক আগেই তো সব শেষ। বলা হয়ে থাকে, স্বামীর ঘর ছেড়ে আসা নারীদের অনেক সাহস বেড়ে যায়। মিথ্যে নয়, একদম সত্যি কথা, যে কথাটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে বিভা। প্রতিনিয়ত সে যুদ্ধ করে গেছে সবার সঙ্গে, কম তো করেনি। বিভা চোখের জলটাকে মুছে দাঁড়িয়ে পড়ল। নিচে নেমেই দেখলো মা ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা দেখছে। বিভা এগিয়ে গেলে তিনি বসতে বললেন। চোখে চশমাটা রেখে বললেন, যা বলার জন্য ডেকেছিলাম। গতকাল যে ছেলেটা এসেছে, ওর সাথে নাকি তুই 1 বছর কাজ করেছিস। মানে যে কদিন সঙ্গে ছিলি, তোর কেমন মনে হলো ছেলেটাকে দেখে? কেমন হতে পারে ছেলেটার কথাবার্তা, চালচলন, কিভাবে সে মানুষের সঙ্গে চলতে পছন্দ করে, তাও তো দেখতে হবে আমাকে। মা, কথাটা তুমি বলনি। একজন মানুষের সঙ্গে চললে তার চালচলন, কথাবার্তা সব কিছুই বুঝতে পারা যায়। আচ্ছা, তুমি তো বাবার সঙ্গে আজ প্রায় 30 বছর আছো। অনেক সাধনার পর নাকি আমার জন্ম। এতটা বছর যে আছো, তুমি বাবার সম্পর্কে কি জানো, কি জেনেছো? বাবার কি পছন্দ অপছন্দ সব কিছুই জেনেছো। কিন্তু বাবা তো সবসময় কি চায় তা জেনেছো। বাবার মনে কি আছে, বাবা ভিতরে কতটা মানসিক চাপে আছে তা জানতে চেয়েছো। অনেক দিন তো থাকছো তোমরা দুজন। তোর বাবার সম্পর্কে আর কি জানবো? মানুষটা তো কখনোই আমাকে কোনো কথা মুখ ফুটে বলেনি। আর না কখনো সে আমার চাহিদার কোনো ত্রুটি রেখেছে। আর সে কি চায় না চায় আমি বুঝবো কি করে? বলা ছাড়া কি সব হয় নাকি? তুমি 30 বছর সংসার করে আজ পর্যন্ত বাবার মনের অবস্থাটা বুঝতে পারলে না। আর আমি কয়েক দিনে একজন মানুষের আচরণ কেমন তা ধরতে পারবো? আর তাছাড়া মা, যে মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, যার সঙ্গে ঘর করেছি, তাকেই তো আমি চিনতে পারিনি। 3টা বছর তার সঙ্গে ছিলাম, দেখা মানুষটাই হয়ে গেল অচেনা। আর ওনাকে তো আমি তেমন কখনো পাইনি। হয়তো কোনো অনুষ্ঠান, কোনো কাজ ছাড়া আমি সেখানে যেতাম না, তাও ঠিক। তবে আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। এখানে এসেছে সেদিন ওর ফুফিকে নিয়ে। জানিস, আমি নাস্তা নিয়ে রুমে ঢোকার আগেই শুনেছিলাম ছেলেটা বলছিল, বউকে সে এভাবে নিবে না, স্ট্যাম্প করে নিবে। মায়ের দেখাশোনা করার জন্য বিয়ে করছি, অতএব দেখাশোনাই করবে। এর বেশি করলে টুটি চেপে দিব তোমার। আমি তো ভেবেছিলাম কি সাংঘাতিক ছেলে, বিয়ের আগে কি কথা ছেলে। বিভা ফিক করে হেসে দিল মায়ের কথা শুনে। হেসে বলে উঠল, উনি এরকমই, কথা বলেন না, তবে বললে একদম হাসানোর মতো, আর না হয় ধুমিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু পরে ওর ফুপুও হাসতে বলতে লাগলো, বিয়ের আগে আমার ফাজলামো করে নিস। বিয়ের পরে টুটি ছুতে গেলে বউ তোকে ফোনা তুলে না ছোবল মারে। আমি সামনে নাস্তা টেবিল নিয়ে যেতেই ওর ফুপু হেসে হেসে বলছিল কথাটা।
বুঝতে পারলাম ছেলেটা নিছক বেশ রসিক, তবে ভাব এমন যেন একদম গম্ভীর। এমন রসিক আর রাগী রাগী ভাবের কথা বলা মানুষ কিন্তু খুব ভালো হয়। মনে হয় ছেলেটা খুব ভালো হবে। আমার মন বলছে দেখিস, মিলিয়ে নিস, খুব একটা খারাপ হবে না। তুমি বলছো যখন, তখন তো খুব ভালোই হবে। আমি বললেই ভালো হবে, তুই বললে ভালো হবে না? আমি দুধ আমি দুধ ভেবে চুন খাওয়া মানুষ, বলা যায় না আবার কোন ভুল করে বসি। দীর্ঘ শ্বাসটাকে দীর্ঘায়িত না করে বলে উঠলেন বিভা। একটু পরেই তৈরি হয়ে অফিসে যেতে হবে। ফায়াজ বাসায় এসে চাবিটা টেবিলের উপর রাখতে ফাহিমা বেগম এসে বললেন, এত সকাল সকাল কোথায় গিয়েছিস, বললি না তো? তুই তো না বলে যাওয়ার মতো নস। ঘুরতে গিয়েছিলাম। কি বলতো, সবসময় এক জায়গায় ঘোরাফেরা করা উচিত নয়। তুমি জানো না, হাওয়া বদল করতে হয়। মন খুব ফুরফুরে থাকে। ফুরফুরের জায়গায় মন এমন মলিন হয়ে আছে কেন? ফুরফুরে থাকবে কেমন করে? জ্যাম পড়লে কি ভালো লাগে? কোথায় গিয়েছিস তুই? এত জ্যাম পড়েছে। ওহ মা, এত প্রশ্ন করো কেন? ফুপু এসেছে, ওনাকে একটু আদর সমাদর করো। ইস, জার্নি করে সেই রাজশাহী থেকে এসেছে, রেস্ট করতেই পারলো না, আবার আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। এখন ফিহাকে পাঠাও দেখে আসতে ফুপুকে। ফায়াজ মাকে পাঠিয়ে দিল। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নই করে যাবে, শেষ হবে না। ফায়াজ মাকে বিদায় করে ফোনটা হাতে নিয়ে বসে পড়ল। বিভার কাল রাতের করা কলটির দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর সেখানে দুইবার কল করে রেখে দিল। হয়তো বিরক্ত হতে পারে বিভা বেশি কল করলে। মেয়েটি তার জন্য খুব খারাপ লাগছে। বারবার তার বলা কথা, একটি কথা যেন তার মাথায় গেঁথে গেছে। বিভা উঠে আসার আগে বলেছিল, ঘর পড়া গরু সিঁদুর মেঘ দেখলে ডরায়। আমার হয়েছে সেই দশা। বাংলার এইসব প্রবাদ বাক্য এখন আমার মাঝেই শোভা পায়। এই যে আজ যত মানুষ আমার জীবনে আসছে, তা ভবিষ্যতে আসবে, কিন্তু আমি হয়তো তাদের আপন করে নিতে পারবো না। আপন করে নেওয়ার মতো পরিস্থিতিতে অন্তত আমি নেই। সত্যিই তো, মেয়েটার কথাগুলো মন্দ নয়। এমন কিছু কিছু ঘটলে যে কোনো মানুষই দ্বিতীয়বার এই সমস্যায় পড়তে